দেখুন, দীর্ঘ বর্ষার মতো এবার নাকি পশ্চিমবঙ্গে দীর্ঘ শীত পড়বে, কিন্তু তার আগেই এসআইআর নিয়ে আজ একেবারে তেতে উঠল বঙ্গ রাজনীতি। মার্চ এপ্রিল মাসে বিধানসভা ভোটের আগে কমিশন যখন বাংলায় এসআইআর শেষ করতে জেলায় জেলায় চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, তখন ফের গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। এ সমস্ত কিছু নিয়ে আজ আমাদের প্রথম প্রশ্ন। ডিসেম্বরের মধ্যে বাংলা এসআইআর শেষ করতে জেলা সফরে দিল্লির কমিশন কর্তারা। তারই মধ্যে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী, বললেন এসআইআর এর নামে আসলে নাম কাটা আর এনআরসি করার চক্রান্ত। সংঘাতের এই আবহে এ রাজ্যে সুষ্ঠুভাবে এসআইআর কি আদৌ সম্ভব? দ্বিতীয় প্রশ্ন। অফিসারদের ভয় দেখানো হচ্ছে, কমিশনের বৈঠকের মধ্যেই সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরে বাদ যাবে 1 কোটির বেশি নাম, সেই জন্য ভয় তৃণমূলই, পাল্টা বিজেপি। ভোট তো গণতন্ত্রের উৎসব, সেখানে ভয়ের দাপট চলবে কেন? তৃতীয় প্রশ্ন। বাংলায় এসআইআর ইস্যুতে সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও 4 বারের সাংসদ সৌগত রায় বললেন এসআইআরে আপত্তির কিছুই থাকতে পারে না, কিন্তু দলের মধ্যে এই উল্টো সুর কি আদৌ স্বীকৃতি পাবে? চতুর্থ প্রশ্ন। রাজ্যের সিইও নানা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, সময় হলেই সেইগুলো বলবো, আশা করি বেড়ে খেলবেন না। সরাসরি রাজ্যের সিইওকে নিশানা মুখ্যমন্ত্রী, কিন্তু অভিযোগ থাকলে নথি সহ সেগুলো এখনই সামনে আনা হচ্ছে না কেন? পঞ্চম প্রশ্ন। নিয়ম মেনে এসআইআর এর কাজ করতে হবে, না হলে বিহারের মতো শাস্তি হবে বলছে কমিশন। অন্যদিকে ভোটের পর আমরাই থাকবো বলে হুঁশিয়ারি দিচ্ছে রাজ্য। কমিশন আর প্রশাসনের টানাপোড়েনে কিভাবে সুষ্ঠুভাবে কাজ করবেন বিএলওরা? তবে শুরুতেই দেখাবো রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের নজিরবিহীন সংঘাতের আর একটা নতুন অধ্যায়। দেখুন, এসআইআর সামনের সপ্তাহে হতে চলেছে। এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে। রাজ্যে জোর কদমে চলছে এসআইআর এর প্রস্তুতি। রাজ্যে এসে দফায় দফায় বৈঠক করছেন নির্বাচন কমিশনের পদস্থ কর্তারা। প্রশ্ন একটাই, কবে থেকে শুরু হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন? সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে এসআইআর। 3 মাসের মধ্যে শেষ হবে গোটা প্রক্রিয়া। এসআইআর শেষ হবার 3 মাস পর হবে বিধানসভা নির্বাচন। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কিছু বলতে না চাইলেও বিজেপি নেতাদের সুর স্পষ্ট। কতদিন লাগতে পারে এসআইআর শেষ হতে? আমি কিছু বলতে পারবো না, এই তো ইসিআই শিডিউল ডিসাইড করবে। নোটিফিকেশন আগে তো শেষ করতেই হবে। বিহারে 3 মাস ছিল, এখানে কতদিন হবে না হবে এ তো কমিশন ডিসাইড করবে। এসআইআর সামনের সপ্তাহে হতে চলেছে এবং 3 মাসের মধ্যে এসআইআর শেষ হবে। এসআইআর শেষ হবার 3 মাসের মধ্যেই নির্বাচন হতে চলেছে। আপনারা দেখবেন যে কি করে এসআইআর হলে তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতন ভেঙে পড়ে। এসআইআর শুরু হবার আগেই শুরু হয়েছে রাজনৈতিক দক্ষযজ্ঞ। নির্বাচন কমিশনকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর শুরু করবার আগেই ওটা তো ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শোক, মানুষের কাছে যাওয়া নয়, কয়েকজনকে অফিসারকে ডেকে মিটিং করার থ্রেট করা, স্টেট গভর্নমেন্টকে টোটাল বাদ দিয়ে। মুখ্যমন্ত্রী যখন এসআইআর এর তীব্র বিরোধিতা করছেন, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। বিএলওদের কাজের পরিবেশ এবং কতটা সুষ্ঠুভাবে এই রাজ্যের প্রশাসন এবং শাসক দল এসআইআর করতে দেবে, তার উপর নির্ভর করছে ভোটার তালিকা চূড়ান্ত কবে বেরোবে। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে যদি নির্বাচনী নির্ঘণ্ট না বেরোয়, এপ্রিল মাসের 25 তারিখের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ না হয়, তাহলে অটোমেটিক কোর্সে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ গভর্নরের হাতে রাজ্য চলে যাবে। পাল্টা এসআইআর এর সঙ্গে এনআরসি কে জুড়ে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। আসাম গভর্নমেন্ট কি করে বাংলার সিটিজেনদের এনআরসির নোটিশ পাঠাতে পারেন? বুধের পর বৃহস্পতিবারও 3 জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। রুমা পাল, বিতন চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর শুরু হওয়ার আগেই সরাসরি সংঘাত শুরু হয়ে গেল। একেবারে যুদ্ধংদেহী পরিস্থিতি, রণংদেহী মূর্তিতে মুখ্যমন্ত্রী। একদিকে নির্বাচন কমিশনকে, অন্যদিকে মির্জাফর বলে তীব্র আক্রমণ অমিত শাহকে। আবার নির্বাচন কমিশন সূত্রে খবর, ডিসেম্বরের মধ্যে এসআইআর এর যাবতীয় কাজ শেষ করতে হবে এবং তার 3 মাসের মধ্যে এ রাজ্যে ভোট। আমি অবশ্যই সমীর চক্রবর্তীকে দিয়ে শুরু করব। রাজ্যের শাসক দলের এই চরম আপত্তির আসল কারণটা বিস্তারিত জানতে চাইব, কিন্তু তার আগে দেখাবো
দলের সঙ্গে ভিন্ন মত দেখছি তৃণমূলেরই বর্ষিয়ান সাংসদ, অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে এই সংসদীয় রাজনীতিতে থাকা সৌগত রায়। কেন এসআইআর জরুরি, কেন এসআইআর নিয়ে আপত্তির কিছুই থাকতে পারে না? বিরোধীরা নন, কোন কোন যুক্তিতে সৌগত রায় এমনটা বলছেন দেখে নেবো একবার। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, তার মানে ভোটার লিস্টটা কিছুটা সংশোধন হবে, সে নিয়ে আপত্তির কিছু থাকতে পারে না। এসআইআর তো সবসময় হয়, প্রতিবারই হয় নির্বাচনের আগে। 6 নম্বর ফর্ম আমাদের পার্টিগুলো জমা দেয় ইনক্লুশনের জন্য, 7 নম্বর ফর্ম জমা দেওয়া হয় বাদ দেওয়ার জন্যে, আর 8 নম্বর ফর্ম কোনো শিফটিং চেঞ্জ থাকলে ঠিকানা সেটা জমা দেওয়া হয়। সেই জমা দেওয়ার পরে সেটাকে স্ক্রুটিনি করে নির্বাচন কমিশন ভোটার তালিকা সম্পূর্ণ করেন। সুতরাং এটা নতুন কিছু নয় বা আনডিজায়ারেবল কিছু নয়। আমাদের পার্টির কর্মীরা বলে যে আমরা তো প্রতিবারই এতে অংশগ্রহণ করি, ভালো করে হোক, এটা তো ভালো। ভোটার লিস্টে যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয় তাতে আপত্তি করার থাকবে কেন? তো সব বিহারেও লোকেরা দেখছেন যাতে হয়। বেশ, সমীরদা নিশ্চয়ই রাজ্যের মানুষের সঙ্গে সৌগত রায়কেও বোঝাবেন যে কেন তৃণমূল মনে করছেন যে এই এসআইআর আসলে বৈধ ভোটারদের বাদ দেওয়ার বিজেপির চক্রান্ত। সমীর চক্রবর্তী। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর। সুমনবাবু, আমি আপনাদের যুক্তিতক্ক অনুষ্ঠানে আজ থেকে 2 মাস আগে বলে গেছিলাম, সেটা ক্লিপিংও আপনি বার করতে পারেন, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার চাকরকে পাঠিয়েছেন নির্বাচন কমিশনের প্রধান করে। বিজেপির তো প্রি প্ল্যান্ড যে তাদের দিয়ে নির্বাচন যে যে রাজ্যে হবে সেখানকার ভোটার লিস্টে তারা নাম কাটবে। কোথাও জুড়বে, মহারাষ্ট্রে জুড়েছে, আবার 69 লক্ষ লোকের নাম বিহারে বাদ দিয়েছে। ঘটনা হচ্ছে এ তো ভোট কাটুয়া কমিশন। আমি আবার বলছি কথাটা, ভোট কাটুয়া কমিশন। ইট ইজ নো মোর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আপনার এই অভিযোগে আপত্তি নেই, তৃণমূল বলতেই পারে, কিন্তু চাকর, সিনিয়র আমলাকে চাকর শব্দটা কি সচেতনভাবে বলবেন? আমি আসছি, আমি তো সেদিনও বলে গেছিলাম যুক্তিতক্ক অনুষ্ঠানে একই কথা, সচেতনভাবে বলছি। আমার বিরুদ্ধে মামলা করুন না, আমি তো বলছি সচেতনভাবে। 2023 সালের শীতকালীন অধিবেশন দিল্লির পার্লামেন্টে, তাতে নির্বাচনের এই যে চিফ ইলেকশন কমিশনের রিক্রুটমেন্ট, যেটা অ্যাপয়েন্টমেন্ট, আইনটাকে পাল্টে দিলেন নরেন্দ্র মোদীর সরকার। কি করলেন? তার আগে কি ছিল? যে দেশের প্রধানমন্ত্রী থাকবেন সেই কমিটিতে, অপোজিশন লিডার থাকবেন সেই কমিটিতে, এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকবেন সেই কমিটিতে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে বাদ দিয়ে দিলেন, নিরপেক্ষতা শেষ হলো। দিয়ে উনি বললেন প্রধানমন্ত্রী থাকবেন, তার ক্যাবিনেটের একজন সদস্য থাকবেন এবং অপোজিশন লিডার থাকবে। তার মানে ভোটাভুটি হলে 2:1, সরকার পক্ষ জিতে যাবে। ঠিক সেইটাই এর পরিকল্পনা ছিল, যে এবার জ্ঞানেশ কুমারকে বসাবো, ওটা অমিত শাহের চাকর, সুতরাং হোম মিনিস্ট্রিতে ছিল সেক্রেটারি নাকি, ওকে বসিয়ে দিয়ে যথেচ্ছাচার করব। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তো ঠিক কথাই বলছেন। হ্যাঁ দাদা, আমি আপনাকে বাড়তি সময় দেব। 2টো প্রশ্ন থাকবে। একটা হচ্ছে যে রাজ্য নির্বাচন কমিশনে যখন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব বসে, তখন বিরোধীরা যখন বলে, তখন তাহলে কেন তাদের প্রতিবাদ করেন? 1 নম্বর, আপনার ভাষায় তো সেটাও তো এই 3 অক্ষরের শব্দটা হতে পারে। এবং 2 নম্বর মারাত্মক, সেটা হচ্ছে 10 বছর একটা কংগ্রেসের সরকার চলেছে, সেই সরকারে কেন আপনারা চাপ দিয়ে এই আইনটাকে পরিবর্তন করেন? না, এটা তো তখন তো কংগ্রেসের সরকার নেই। আর দ্বিতীয় কথা, তৃণমূল কংগ্রেস 2 বছর কংগ্রেস সরকারের সঙ্গে ছিল, 2009 সাল থেকে 2012 সালের জুলাই মাস পর্যন্ত, যদি আমার স্মৃতি শক্তি ঠিক থাকে। যে আইনটা নরেন্দ্র মোদী সরকার তৈরি করলো, তার আগে তো আপনারা সময় পেয়েছিলেন। সরকার তৈরি করলো 2023 সালে, তার আগে তো 10 বছর ছিলেন। তার আগে তো আমরা জানতাম সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকবে, নিরপেক্ষতা থাকবে। সেই নিরপেক্ষতা আইনটা তো তৈরি হয়নি বুয়াদা, আইনটা তো করা যেত। বাবু, 1950 সালে নির্বাচন কমিশন গঠিত হয়। ঠিক, প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন, অশোক সেনের দাদা, আইসিএস, পশ্চিমবাংলার প্রথম মুখ্য সচিব 1947 সালে।
এবং শুধু তাই না, আমি আর ইতিহাসে তার মধ্যে ঢুকবো না, কেন আপনি অত সময় আমায় দেবেন না, আমি জানি সেটা, আমি কাজের কথায় আসছি। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন, দাদা ইতিহাসে গেলে তো দেখা যাবে কংগ্রেস আমলে মন্ত্রিসভা ঠিক করতো, সে তো আরো মারাত্মক। একটা কথা সুমন বাবু এখানে আপনাকে বলি, আপনি কি আমাকে বলতে দেবেন? না না, নিশ্চয়ই আপনাকে আমি বাড়তি 30 সেকেন্ড দিলাম নজিরবিহীন ভাবে। তাহলে তো আমি ডাইভার্টেড হয়ে যাচ্ছি। আপনি প্লিজ বলুন। হ্যাঁ, সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, ভুলটা কোথায় বলছেন? তিনি বলেছেন একজন বৈধ নাগরিকের নামও যেন কাটা না যায়। কেন বলছেন? ভারতবর্ষে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে সোচ্চার হয়েছিলেন প্রমাণ সমেত, আজ থেকে 5 মাস আগে। আপনারা সে অনুষ্ঠান দেখিয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, মুখ্যমন্ত্রী সেখানে প্রমাণ সমেত দেখিয়ে দিয়েছিলেন হরিয়ানার ভোটার পশ্চিমবাংলার নির্বাচনী তালিকায়। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় প্রতিনিধি দল পাঠালেন নির্বাচন কমিশনে, তারা বলে দিল ইটস এ টেকনিক্যাল এরার। কখনো বলে দিচ্ছে হিউম্যান এরার, যেই চোর ধরা পড়ছে এটা হিউম্যান এরার, তার কারণ নয়তো টেকনিক্যাল এরার। নির্বাচন কমিশন তো ভগবান, তাকে তার নামে তো প্রশ্ন করা যাবে না। এবং শুধুমাত্র ভোট কাটুয়া কমিশন, তারা ভোট কেটে বিজেপির জয়ের রাস্তা প্রশস্ত করতে চাইছে। যারা প্রকৃত ভারতবাসী যা কি কি চাইছে ডকুমেন্ট একবার ভাবুন তো, যেখানে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জজ সাহেবরা বলছেন আমাদের কাছে চাইলে আমরা দিতে পারবো না, অন রেকর্ড বলছে সুপ্রিম কোর্ট। দাঁড়ান, অবশ্য সুপ্রিম কোর্টের কোনো মর্যাদা আছে বলে আর আমি মনে করি না, তার কারণ আপনি দলিত যদি হন তাহলে তো, আপনি যদি চিফ জাস্টিসও হন আপনাকে জুতোর বাড়ি খেতে হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী নীরব কেন? কজন গ্রেপ্তার হয়েছে? দলিত, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তারা তো অচ্ছুত বিজেপির কাছে, আরএসএস এর কাছে। 100 বছরের শতবর্ষ পালন করছে। দুটো কথা বলতে দিন সুমনবাবু, 100 বছরের আরএসএস শতবর্ষ পালন করছে। শুনুন না, হিন্দুদের পার্টি তো আজ পর্যন্ত একজন ব্রাহ্মণ ছাড়া কেউ সংঘ প্রমুখ হয়েছেন আমায় দেখাতে পারেন? এরা তো দলিত বিরোধী, সেই জন্যই তো বিহার গাগাইয়ের ওপর জুতোর বাড়ি পড়ছে। আরো মারাত্মক কথা আপনাকে বলছি, নরেন্দ্র মোদী 15ই আগস্ট দেশের প্রধানমন্ত্রী, 15ই আগস্ট লালকেল্লা থেকে কি বললেন? ঘুষপেটিয়া। তো উনি তো ঘুষপেটিয়া আমদানি করছেন। আমি যদি সুমনবাবু আপনাকে প্রশ্ন করি, আমায় মার্জনা করবেন? না করুন। শেখ হাসিনাকে কে ভারতবর্ষে নিয়ে এলেন? আবার বলছি কথাটা, শেখ হাসিনাকে কে ভারতবর্ষে নিয়ে এলেন? জবাবটা দেবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ সরকার। তাকে কি পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়া হয়েছে? আমাদের অন্তত জানা নেই, আমি জানি না আপনাদের জানা আছে কিনা। উত্তরটা কি দেবেন? তাহলে একদিকে আপনি প্রধানমন্ত্রী, বিজেপির প্রতিনিধি, দাদা আপনি তো মোটামুটি বাকি 3 জনের সময় নিয়ে নিয়েছেন। দাঁড়ান, আপনি আমাকে আটকেছেন, ওইটা বলতে দিন। হ্যাঁ, কিন্তু আমি 1.5 মিনিট ধরে আটকাইনি। সুমনবাবু, আপনি যখন প্রশ্নের পর প্রশ্ন করেছেন তখন আমার তাল কেটেছেন। তাহলে ঘুষপেটিয়ার জবাবটা কি মাননীয় প্রধানমন্ত্রী দেবেন? এই উত্তরটা চাইছি। মানুষের ভোটে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে হারানো সম্ভব নয়, তাই ঘুরপথে ব্যাকডোর দিয়ে এনআরসি চালু করে, জন্মাষ্টমী হয়ে গেছে, তাল পেকে গেছে, তাল ক্ষীর, আচ্ছা পরদিন তাল ক্ষীর বলে দিচ্ছে কেন্দ্রমন্ত্রী 1.5 কোটি ভোটারের নাম বাদ যায়। আই গট ইওর পয়েন্ট লাউড এন্ড ক্লিয়ার। ধন্যবাদ সমিতদা। দেখুন একদম পরিষ্কার যে এটা তাল কাটা না তিল থেকে তাল, সেটা বিচার আপনারা করবেন, মানুষ করবেন। সমিতদার একটা অংশ আমার খুব ভালো লেগেছে, যে একেবারে পরিষ্কার যখন শেখ হাসিনার কথা বলছেন, ওটা তো পররাষ্ট্র সংক্রান্ত, বিদেশ নীতি সম্পর্কে তৃণমূল এতদিন কথা বলতো না, এখন তারা একেবারে স্পষ্টভাবে কথা বলছে। না আমি বলছি এটা তো বিদেশ নীতির অংশ, সেটা নিয়ে তৃণমূল সরব হয়েছে। না এটা ভালো, মানে আমি বলছি বিরোধী দল হিসেবে এটা আপনার অধিকার আছে, আমি আপনার পাশে দাঁড়াচ্ছি। শুনুন না, এসআইআর তো বিহারে শেষ হয়েছে, দয়া করে কি বলবেন কজন ঘুষপেটিয়া বাদ গেছে? উত্তরটা দিন না। আপনি যতগুলো প্রশ্ন করেছেন একদম বেশ, ধন্যবাদ সমিতদা। আমি এরপর দেখাবো যে এই যে সংঘাতের শুধু স্টুডিওর আবহ যে সপ্তমে উঠেছে তা নয়, রাজ্য রাজনীতির আবহ একেবারে আজকে বিকেলে সপ্তমে উঠল। কেন? দ্রুত আমার পরের প্রতিবেদনে দেখে নেব। তারপরে প্রায় গুচ্ছখানেক প্রশ্ন নিয়ে আসবো, অবশ্য আমার তরফেও আরেকটা থাকবে পরবর্তী বিজেপির প্রতিনিধির কাছে। প্রথমে প্রতিবেদন। এসআইআর সামনের সপ্তাহে হতে চলেছে। এবারে তৃণমূল কংগ্রেসের সমস্ত জারিজুরি শেষ হয়ে যাবে। এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। 23 বছর বাদে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন হচ্ছে।
আগামী সপ্তাহ থেকেই তা শুরু হয়ে যেতে পারে বলে সূত্রের খবর। আর শুরুর আগেই তপ্ত পরিবেশ। লড়াইয়ের ময়দানে তৃণমূল বিজেপি। হুঙ্কার হুঁশিয়ারি শুরু হয়েছে দুতরফ থেকেই। ফের একবার অমিত শাহকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব। ওনারা বাদ দেবার কে? আজকে ওনারা ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারেন। অবান্তর কতগুলো কথা উনি বলে যাচ্ছেন, সব মিথ্যা। এই জাতীয় কুৎসা প্রচার মুখ্যমন্ত্রীর পক্ষে শোভা দেয় না, মুখ্যমন্ত্রীর পদমর্যাদার ক্ষেত্রে শোভনীয় নয়। অতএব এগুলো বন্ধ করুন। এখন প্রশ্ন হচ্ছে, এসআইআর শুরু হবার আগেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে শুরু হবার পর কি হতে পারে? আমরা আশা করব ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করে তারা করবেন। আমরাও মূলত মুসলিম বুথগুলোতে আমাদের কর্মী নেই, বাকি আমরা চেষ্টা করব কর্মীদেরকে বাঁচিয়ে রেখে। কোথাও কর্মীরা প্রাণ দিয়ে দিক বিএলওর সঙ্গে গিয়ে, সেটা আমরা চাইব না। আজকে বিজেপিকেও আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইয়োরসেলফ ফার্স্ট। সব মিলিয়ে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরুর আগেই তা নিয়ে তর্কযুদ্ধে উত্তপ্ত রাজ্য রাজনীতি। আগামী দিনে কি অপেক্ষা করে আছে সেটাই দেখার। সুমন ঘরাই ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি একেবারে উল্টো দিক থেকে রাজস্বীর কাছে আসবো। একটা কথা বলতেই হবে যে এই জটিলতা কিন্তু রাজস্বী তোমরাও বাড়িয়েছো। এসআইআর ঘোষণা হওয়ার আগেই, কোনো সমীক্ষা হওয়ার আগে তোমরা কি করে জেনে গেলে, কোন অঙ্কে, কোন জাদুমন্ত্রে জানলে যে 1 কোটি বা 1,20,00,000 নাম বাদ যাবে? আর অন ক্যামেরা এই সংখ্যাগুলো কোনো রামশ্যাম যদু বলছেন না, 1 কোটির সম্ভাবনা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর 1,20,00,000 নাম বাদ যাবে এ কথা বলছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সেই জন্যই আজ সমিত দ্বারা বলার সুযোগ পাচ্ছে যে পুরোটাই প্রি প্ল্যান, বিজেপির তরফে বৈধ ভোটারদের বাদ দেওয়ার একটা চক্রান্ত। রাজস্বী। সুমনদা, এবিপি আনন্দ পরিবার এবং এবিপি আনন্দ সকল দর্শককে শুভ বিজয়া এবং বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম। তৃণমূলের বক্তব্য শুনলাম সুমনদা, পুরোটাই হজবরল করে ঘেঁটে দেওয়ার চেষ্টা করলেন। তবে তার আগে আমি শুধু এইটুকু বলতে চাই যে এসআইআর জিনিসটা কি। এসআইআর 2002 সালে হয়েছিল। মোদ্দা কথা, এসআইআরে আপনার নাম 2002 সালের ভোটার তালিকায় আছে কি নেই এটা দেখা হবে। আপনার নাম আছে, খুব ভালো কথা। আপনার নাম নেই কারণ সে সময় আপনার 18 বছর বয়স হয়নি, ভোটার তালিকায় নাম ওঠেনি, খুব ভালো কথা। আপনার বাবা মায়ের নাম নিশ্চয়ই আছে, থাকলো, আছে, আপনার নাম থেকে গেল, ইনক্লুড হলো। আপনার বাবা মায়ের নামও সেখানে নেই, আপনার পরিবারের কারুর নাম নেই, তাহলে আপনার নামটা এলো কোথার থেকে? SIR is as simple as that. শুধুমাত্র রাজনৈতিক জল ঘোলা বুঝলাম, দুটো জিনিস বুঝলাম না। সেই এতগুলো মানুষের নাম থাকবে না, সেই সংখ্যাটা 1,20,00,000 কোন সমীক্ষা করে রাজ্য বিজেপি বুঝতে পারলো? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, যতটা সহজে তুমি বললে ততটা নয়। দিনের পর দিন সুপ্রিম কোর্টে মামলা চলেছে যে কেন আধার কার্ডকে স্বীকৃতি দেয়া হবে না। সুতরাং কোন পরিচয়, অথচ ধর্মীয় সংগঠনের সার্টিফিকেটকে আমি স্বীকৃতি দিচ্ছি, সুতরাং কোন পরিচয়পত্র আমায় ভারতীয় নাগরিক হিসেবে নিশ্চিত করবে? এ প্রশ্ন থাকবেই। আধার কার্ড যাদের হাতে এই মুহূর্তে আছে তারা নিয়ে দেখুন। আধার কার্ড 2012 সালে প্রথম যখন কংগ্রেসের গভর্নমেন্ট ছিল আমরা অ্যাপ্লাই করেছিলাম, আমাদের হাতে এসেছিল, তখন তার মধ্যে খুব বড় বড় করে লেখা ছিল আধার ইজ নট আ প্রুফ অফ দ্য সিটিজেনশিপ। এটা আধার কার্ডের মধ্যেই লেখা আছে, কংগ্রেস আমলে যেটা হয়েছে। যাই হোক, এবার আমি বলছি যে আপনি যে প্রশ্নটা করলেন এখানে, ন্যাশনাল অ্যাভারেজ অফ পপুলেশন গ্রোথ ভারতবর্ষের হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অধিকাংশ জায়গায় অ্যাভারেজ হচ্ছে 8%। যেখানে যেখানে হঠাৎ করে এবং খুব স্পেসিফিক্যালি বর্ডারিং ডিস্ট্রিক্টসগুলোতে যেখানে সেই সংখ্যাটা 15%-এ গিয়ে দাঁড়িয়েছে, সেখানে একটা সন্দেহের জায়গা থাকবেই। বিগত নির্বাচনে যখন 1 কোটি রেশন কার্ড বাদ পড়ছে, ভুয়ো রেশন কার্ড, একটা জায়গার থেকে বর্ধমান জেলায় 35,000 বাদ পড়ছে আধার কার্ড, ভুয়ো আধার কার্ড হিসেবে।
তখন সেখানে সন্দেহ থাকবে এবং একটা সিম্পল স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনে এটা যদি বিহারের মতন একটা রাজ্যে দাঁড়ায়, নিরসনের নয়, তোমরা অন্তত দুটো নির্বাচন বিহারে লড়েছো ঘুষবেঠিয়া ইস্যুতে। আজকে নির্বাচন কমিশন কেন বলছে না যে এই তালিকার মধ্যে অনুপ্রবেশকারী কতজন, সেটা তো স্পষ্ট হয়নি তো সুমনদা, সেটা ক্যালকুলেশন বেরোবে। এবার যখন বিহারের এসআইআরটা হয়েছে, বিহারের এসআইআরটা হওয়ার পরে তারপরে কতজনের নাম নিয়ে গিয়ে কোন পলিটিক্যাল পার্টি আপত্তি জানিয়েছে আমরা দেখেছি। এসআইআর এর পরে তেজস্বী যাদব বলছেন যে উনার নাম নাকি বেরিয়ে গেছে, উনার নাম নাকি বাদ পড়ে গেছে এবং সেটা নিয়ে ইলেকশন কমিশন সেটা একেবারে ইলেকশন কমিশন ক্লিয়ার করে দিয়েছে যে ব্যাপারটা তা নয়। একদম, সেটা মানতে আমার এটা জলঘোলা ব্যাপারটা হচ্ছে, এটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই। এবার যখন এসআইআর হওয়ার পরে যখন নাম বাদ যাবে, দেখুন একটু আগে তৃণমূলের মুখপাত্র কি বললেন, সমিতদা বললেন কি যে বিহারে এসআইআর হচ্ছে বিজেপি জেতবার জন্য, ওখানে বিজেপি সরকার আছে। তাহলে যদি এসআইআর পশ্চিমবঙ্গে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে, মমতা বন্দ্যোপাধ্যায় জেতার কথা। তাহলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিটা জায়গাটা হচ্ছে কোথায়? যখন 2002 সালে এসআইআর হয়েছিল তাতে 28 লক্ষ নাম বাদ পড়ে গিয়েছিল। 2001 নির্বাচনে এসআইআর পূর্ববর্তী নির্বাচনে সিপিএম 148টি সিট পায়নি, অর্থাৎ বামফ্রন্ট সরকারে সেইবারে 2001 নির্বাচন, আমি 2002 পুরো পরিসংখ্যানটা এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদের সামনে রাখবো, কোনো অসুবিধা নেই। 2002 দাদা আপনার সময় তো আমি বিরক্ত করিনি। 2002 সালের এসআইআর এর পরে 2006 সালে বামফ্রন্ট ম্যাসিভ ম্যান্ডেট নিয়ে ফেরত এসেছিল। তো তাহলে পরে এসআইআর এ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিটা হচ্ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি হচ্ছে কারণ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা ধরা পড়ছে তাদের প্রত্যেকের ভোটার কার্ড, আধার কার্ড পশ্চিমবঙ্গের থেকে তৈরি হচ্ছে। ইকো পার্ক থানার পেছনে আফতাব বলে তৃণমূলের যুব কংগ্রেসের যে ছেলেটা কথা বারংবার বলে যাচ্ছি যে এই গোটা বস্তিটা হচ্ছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই কসবা বিধানসভায় যেখানে দাঁড়িয়ে আছি গুলশান কলোনি, 2 লক্ষ জনসংখ্যা, একটা বিধানসভার জনসংখ্যা 2 লক্ষ হয়, তাদের কারোর ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, তারা কোথা থেকে এসেছে? এই জবাব আমি দুটো পিটি আজই আপনাদের দেখাবো। সমীর চক্রবর্তী, সুমন বাবু, আমি শুধু ওর প্রশ্নের একটা উত্তর দিই আপনাকে। এই 2 সপ্তাহ আগের ঘটনা, কলকাতা হাইকোর্টের রায়, সেটা হচ্ছে 4 জন ঘুষপেটিয়া বলে একজন অন্তঃসত্ত্বা মহিলা সমেত ড্রাই আউট করে দিয়েছে বাংলাদেশে। কলকাতা হাইকোর্ট জাজমেন্ট দিল যে 2 মাসের মধ্যে ওরা প্রকৃত নাগরিক ভারতবর্ষের এবং ভারতীয়, ওদেরকে ফেরত নিয়ে আসতে হবে। আচ্ছা, আপনাদের পঞ্চায়েতে বাংলাদেশিকে পঞ্চায়েতে দাঁড় করিয়েছে কি না? বাংলাদেশি নাগরিক করে কি এটা দাঁড় করিয়েছে? দুজনেই যে পয়েন্টগুলো বলছেন দুপক্ষেই অসংখ্য তথ্য প্রমাণ আমার হাতে আছে এবং এই অনুষ্ঠানেই দেখাবো। কিন্তু ইতিমধ্যে আমি আমার পরের বক্তা শতরূপের কাছে চলে যাব। আমি শতরূপ, তোমরা বহুবার এই স্টুডিওতে এসে সুজন চক্রবর্তী বারবার নানা সাক্ষাৎকারে বলেছেন যে নির্বাচন কমিশনকে তোমরা বারবার অভিযোগ জানিয়েছো যে এই রাজ্যে বোধপিছু নাকি ভুতুরে ভোটার আছে অন্তত 50 থেকে 60 জন করে। তোমরা সিইও অফিসে গিয়ে বারবার নাকি এই অভিযোগ জানিয়ে এসেছো, কিন্তু নির্বাচন কমিশন তোমাদের কথায় কর্ণপাত করেনি। এবার কি শতরূপ এসআইআর করে ওই চাল আর কাঁকড় আদৌ বাদ দেওয়া যাবে এই ইস্যুতে, এবং আজকের এই সংঘাতে বামেদের অবস্থানটা ঠিক কি? সুমনদা, এই আলোচনায় আসার আগে আমি খালি একটা কথা বলি। বুয়াদাকে অত্যন্ত সুবক্তা বলে আমরা সবাই সম্মান করি, কিন্তু উনি এই চাকর শব্দটা যেভাবে বারবার করে ব্যবহার করলেন সত্যি খুব কানে লাগছিল। যে বিশেষ করে গরিব মানুষ হয়তো অন্যের বাড়িতে কাজ করেন, তারা শ্রমের বিনিময়ে সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করেন, অন্তত চাকরি বিক্রি করার থেকে কারোর বাড়িতে চাকরি করে খাওয়াটা অনেক সম্মানের। তাই আমরা একটু যেন কথা বলার সময় একটু সচেতন থাকি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা কথা বলছি যে অমিত শাহ বলতে মনে পড়লো, অমিত শাহ মির্জাফর সে তো শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, কিন্তু মোদি ওনার কাছে কবে সিরাজউদ্দৌলা হয়ে গেছিল আমাদের কাছে খবর ছিল না। যাক, সেটাও জানলাম। এবার যেটাকে নিয়ে আমাদের কথা হচ্ছে সুমনদা, যে প্রশ্নটা করলেন, এটাও বলো যে সিরাজউদ্দৌলাকে কেউ সাবধান করে দেননি, উনি কিন্তু কালকে প্রধানমন্ত্রীকে সাবধান করে দিয়েছিলেন। তো যাই হোক, এবার আমি যে কথাটায় যেটাকে নিয়ে আমাদের এখন আলোচনাটা হচ্ছে,
সেটা হচ্ছে যে আমাদের আশঙ্কা এইটাই যে এটা চাল আর কাকড়কে আলাদা করার জন্য নয়, কাকড়গুলোকে রেখে চালগুলোকে ফেলে দেওয়ার জন্য একটা এক্সারসাইজ চলছে। কেন কথাটা বলছি এখানে, ধরুন এই যে প্রশ্নটা করলেন এবং সঠিকভাবে ভোটার লিস্ট সংশোধন করতেই হবে। একটু যদি কাইন্ডলি চুপ করেন তাহলে আমাদের বলতে সুবিধা হয়। স্কুলের বাচ্চাদের মতো কেন করছেন বুঝতে পারছি না। আচ্ছা বুঝেছি, বলছি যে বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, এবার যেটা বলা হচ্ছিল সেটা হচ্ছে যে ধরুন একটা ভোটার লিস্টকে ক্লেন্স করতে হবে। এটা যে কোনো সুস্থ গণতন্ত্রে যে কোনো সুস্থ মানুষ এটা চাইবেন যে তার ভোটার লিস্টটা যেন স্বচ্ছ হয়, তার ভিত্তিতে যেই নির্বাচিত হন না কেন তিনি হবেন। কথাটা এবার হচ্ছে যে 2003-এও যে এসআইআর হয়েছিল বা সাধারণভাবে আমাদের ভারতের সংবিধানে এবং ইলেকশন কমিশনের নিয়মে অসংখ্য মানে পথ রয়েছে, পদ্ধতি রয়েছে ভোটার লিস্টকে একটা এসআইআর এর মতো একটা ঘটনা ঘটিয়ে নয় 3 মাস অন্তর 6 মাস অন্তর সংশোধন করার প্রভিশন রয়েছে। তারপরও এসআইআর এর মতো একটা পদ্ধতি যেখানে একটা আমূল সংস্কার হবে শুরু থেকে শেষ পর্যন্ত, সেটাও মাঝে মধ্যে দরকার হয়, যেমন 2003-এ হয়েছিল, এই নিয়েও কোনো সন্দেহ নেই। 2002-তে হয়েছিল, মার্জনা করবেন। কিন্তু কথাটা আমি এই কারণে বলছি, সেটা হচ্ছে যে আজকে যে প্যারামিটারগুলোকে দাঁড় করানো হচ্ছে এবং যে ডকুমেন্ট যে কাগজপত্র চাওয়া হচ্ছে, এর কোনো লজিক আছে? সুমনদা তুমি সঠিকভাবে বলছিলে, ধরো এই রাজস্বীদা বলার সময় আধার যখন কংগ্রেস শুরু করেছিল বলেছিল পরিষ্কার এটা নাগরিকত্বের প্রমাণ নয়। কিন্তু ভাই তোমরা বিজেপি ক্ষমতায় আসার পরে একেবারে হাসপাতালের ডেলিভারি রুম থেকে শ্মশানে চিতায় ওঠা পর্যন্ত সব জায়গায় আধারকে বাধ্যতামূলক করেছো। কেন? তখন তোমাদের কি যুক্তি ছিল? সুপ্রিম কোর্টের নির্দেশকে উড়িয়ে দিয়ে তোমরা আধারকে সব জায়গায় বাধ্যতামূলক করেছো। তোমাদের যুক্তি ছিল যে পৃথিবীর সমস্ত ডকুমেন্টকে জাল করা যায়, খালি আধারকে জাল করা যাবে না। আজকে এসে আমাদেরকে শুনতে হচ্ছে যে পাড়া শনি মন্দিরে 51 টাকা দক্ষিণা দিয়ে যদি চোতা নিয়ে আসি আমি, সেইটাও ভ্যালিড ভোটার লিস্টে আমার নাম তোলার জন্য। কিন্তু ভারতের সরকার বা কি ভারতের ইলেকশন কমিশন আমার একেবারে চোখের স্ক্যানিং করে, রেটিনা স্ক্যান করে, আঙুলের ছাপ নিয়ে আমাকে যে আধার দিল, আধারটা ভ্যালিড নয়। সুতরাং এই আমি সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস সব ছেড়ে দিলাম। 2025 সালের একটা আধুনিক পৃথিবীতে একটা লজিকের বাপমা থাকতে হবে তো, যে পাড়ার একটা মন্দির থেকে মসজিদ থেকে কাগজ নিয়ে আসবো সেইটা গ্রহণযোগ্য হয়ে যাবে, আর একটা মানে সরকারের দেওয়া একটা ডকুমেন্ট সেটা গ্রহণযোগ্য হবে না। এবং সুপ্রিম কোর্ট বিহার নিয়ে যখন মামলা হয়েছে, সুপ্রিম কোর্ট রায় এটা পরিষ্কার বলে দিয়েছে, নতুন করে যাদের নাম বাদ গেছে, যারা অ্যাপিল করবেন তাদের অ্যাপিলের ক্ষেত্রে আধারকে মান্যতা দিতে হবে। তাহলে তুমি বলো আজকে আমি আধার দেখালাম, তা সত্ত্বেও আমার নামটা বাদ চলে গেল, তারপরে আমি আবার অ্যাপিল করে ওই আধার দেখেই আমার নামটা তুলবো, মাঝখান থেকে ভোটটা চলে যাবে। দ্যাট ব্রিংস মি টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা একটা কথা বলো সুমনদা, আজকে 23 বছর পরে কি 24 বছর পরে প্রায় ভারতে আজকে ইলেকশন কমিশন মনে করেছে তারা এসআইআর করবে। এরকমভাবে এসআইআরটাকে করতে হচ্ছে যে রাজ্যে যখন ভোট তার 3 মাস 4 মাস আগে সেখানে এসআইআর ঝুলিয়ে নিয়ে যেতে হচ্ছে। কেন আমি কথাটা বলছি? আজকে ধরো বিহারে এতগুলো নাম বাদ গেল, কেমন নামগুলো বাদ চলে গেল, এবার সেই মানুষগুলো অ্যাপিল করবেন, সব কিছু করবেন, সেগুলো আবার মানে কেস টু কেস স্টাডি করে সেগুলো আবার ইনক্লুডেড হবে অথবা এক্সক্লুডেড হবে, ততদিনে ভোটটা পার হয়ে যাবে। আজকে পশ্চিমবাংলায় অক্টোবর মাসের 15 তারিখ থেকে বলছে সার্ভে শুরু হবে, মানে মোটামুটি আমরা আশা করতে পারি নভেম্বরের এন্ডে কি ডিসেম্বরে আসবে ভোট, তারপর ফাইনাল ভোটার লিস্ট জানুয়ারি মাসে প্রকাশিত হয়ে যাবে, ডিসেম্বরে শেষ করতে হবে। তাহলে আমি বলছি যদি পশ্চিমবাংলায় একজন মানুষের নামও বাদ যায় অন্যায়ভাবে, তারপরে তিনি যখন অ্যাপিল করে নামটাকে আবার তুলবেন, ততদিনে তো তার তো এই বিধানসভা ভোটটা দেওয়া হবে না। এবং এটা একটা দুটো নয়, এটা কোটি কোটি নামের হওয়ার সম্ভাবনা রয়েছে, বিহারে লক্ষ লক্ষ নামের সঙ্গে হয়েছে। সুতরাং এইখানে তাহলে কেন এই প্রশ্নটা আসবে না যে এই গোটা এসআইআর এক্সারসাইজটার সঙ্গে বিভিন্ন রাজ্যে বিজেপির নৌকোটাকে তীরে ভিড়িয়ে দেওয়ার একটা সম্পর্ক রয়েছে? না হলে যে রাজ্যে আজকে ভোটটা 1 বছর 1.5 বছর পরে আপনি সেই রাজ্যটাকে আগে ধরছেন না কেন? তাহলে অনেক ধীরে সুস্থে সবাইকে সমান সময় দিয়ে ডকুমেন্ট ভেরিফাই করে আপনি করতে পারেন, তাহলে এটার কোনো কারণ থাকে না। এবং আমি আমার শেষ প্রশ্ন এখানে আসছি, দেখুন আধার থেকে শুরু করে ভোটার আই কার্ড থেকে শুরু করে সবচেয়ে গরিব মানুষ, সবচেয়ে প্রান্তিক মানুষের কাছে সবচেয়ে সহজে ব্যবহার করার যে ডকুমেন্টগুলো, সেগুলোকেই এরা বাতিল ঘোষণা করে দিচ্ছে, কার্যত সেগুলোকে এরা গ্রহণযোগ্য মনে করছে না। যে ডকুমেন্টগুলোকে এরা চাইছে সাধারণভাবে, এই যে কদিন ধরে আমরা দেখছি ধূপগুড়ি থেকে শুরু করে গোটা উত্তর বাংলায় মানুষ কপাল চাপড়ে বলছেন যে আমাদের ঘর বাড়ি, সে মানে গরু ছাগল থেকে শুরু করে রান্নার গ্যাসের স্টোভ থেকে শুরু করে সব বেঁচে গেছে, ডকুমেন্ট বেঁচে গেছে। সবচেয়ে প্রান্তিক মানুষের সবচেয়ে যে অসুবিধা হবে যেভাবে করতে গেলে করা হচ্ছে। এবং আমার লাস্ট এখানে একটা প্রশ্ন, দেখুন এই যে 1 কোটির কথা তুমি জিজ্ঞেস করলে রাজস্বীদাকে, শুভেন্দু অধিকারী ঘোষণা করছেন গত 10 বছরে যে 1 কোটি মুসলমান নাম উঠেছে, একদম ধর্ম উল্লেখ করে বলছেন, তোমরা অনেক পরিশীলিতভাবে ওনার কথাকে কোট করলে, উনি যেটা বেসিক্যালি বলেছেন 1 কোটি যে জাল মুসলমানের নাম বাংলাদেশ থেকে বাংলার পশ্চিমবাংলার ভোটার লিস্টে উঠে সেগুলো আবার বাদ যাবে। আচ্ছা 1 কোটি যদি নাম পশ্চিমবাংলার ভোটার লিস্টে বাংলাদেশ থেকে ঢুকে থাকে, তাহলে সবার আগে কান ধরে ক্ষমাটা কে চাইবে? এই যে 1 কোটি লোক বাংলাদেশের বর্ডার পার করে পশ্চিমবাংলায় ঢুকলো, কি আসাম কি ত্রিপুরা যেখানে ঢুকুক, সিভিক ভলেন্টিয়াররা তো বর্ডার পাড়া দিচ্ছিল না, তাহলে যাদের কান ধরে ক্ষমা চাওয়ার কথা এটার জন্য, তারাই যদি এখন দাঁড়িয়ে দুনিয়ার লোককে গালাগাল দিয়ে যায়, আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ভাষণ শুনতে হবে। আমি রাজস্বীর কাছে আসবো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আসাম থেকে সত্যিই যদি অনুপ্রবেশকারী সীমান্ত পেরিয়ে রাতের অন্ধকারে ঢুকে পড়ে এবং তারা পশ্চিমবঙ্গে সেটেল করে, এই নথি দুটো এনআরসির আসামের যে নথি দুটো আজকে মুখ্যমন্ত্রী দেখিয়েছেন তা যদি বলছেন, তাহলে সে দায়
অবশ্যই সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর ওপর তো পড়বেই। তার কারণ এই সংখ্যাটা মনে করুন সত্যি সত্যি যদি 1 কোটি বা 1,20,00,000-তে হয় তাহলে সে দায় কার? তার মানে এখানে বর্ডারটা কি আদৌ কোনো তার সুরক্ষা, তার কোনো রকম স্যানিটি রাখতে পারছে বিএসএফ? এই প্রশ্নও কিন্তু উঠবে রাজস্বী। সুমনদা, 1989-এ নিশ্চয়ই বিজেপির সরকার ছিল না? ইন্দ্রজিৎ গুপ্ত নিশ্চয়ই আমাদের সরকারের গৃহমন্ত্রী ছিলেন না? তো গৃহমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্ত এবং 1989-এর গভর্নমেন্টের সময় দাঁড়িয়ে যারা পারলাম, আরে বাবা দাদা আপনি পুরো কথাটা না শুনে এত কথা বলেন কেন? প্রথমে তো একটা ভুল বললেন, 2001 সালে সিপিএম 143 সিট পেয়েছিল। আমি বামফ্রন্ট বলিনি, আপনি আমার কথা সে আমার বক্তব্যে তুলছেন এখানে। অদ্ভুত কথা তো, এই তৃণমূলের স্বভাব এগুলো হচ্ছে একদম সেই বক্তব্য। সেই কালীন সরকার গৃহমন্ত্রীরা যদি দাঁড়িয়ে, মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্সরা দাঁড়িয়ে যদি বলে ভারতবর্ষে অনুপ্রবেশের সমস্যা আছে, ভারতবর্ষে 20% তার দায় অমিত শাহকে নিতে হবে না? তার দায় অমিত শাহ নেবে? তাহলে এতগুলো সরকার যেগুলো ছিল তারা কি করেছে? কিরেন রিজিজু যখন 2016 সালে বলছে যে এতগুলো লোক আছে, 2011 সালে মনমোহন সিং এর সরকারের রয়্যাল রিপোর্ট 20% পশ্চিম বাংলার পপুলেশন হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী, তার দায় অমিত শাহ নেবে? সব দায় অমিত শাহকে নিতে হবে না, কিন্তু কথা হচ্ছে এক সেকেন্ড কিন্তু আমি দুজনের কাছেই যাবো, এত তাড়াহুড়ো করবেন না, 17 সেকেন্ড। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কেন্দ্রীয় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্ত তো বলেননি যে সীমান্ত থেকে মাছিও বলতে পারেন না, परिंदा भी पंख नहीं मार सकता, সেই দাবি তো বিজেপি করে, অমিত শাহ করে। তারপরে 1 কোটি 20 লাখ করে দায় কার? এই যে মাটিয়ারি, এই কসবা বিধানসভায় দাঁড়িয়ে আছে, কসবার মাটিয়ারি, এই মাটিনপাড়ার গুলশান কলোনিতে 2 লক্ষ লোক ঢুকেছে। তারা কি 2014 সালে ঢুকেছে? এই জায়গাটা একটা ফাঁকা মাঠ ছিল, এখানে কত 2011 সালেরও আগের থেকে লোক এসে বসেছে। একটা কথা বলবো, ভারত সরকারের দেওয়া, বিজেপি গভর্নমেন্টের দেওয়া একটা পরিসংখ্যান আপনাকে বলে দিচ্ছি। 2004 সাল থেকে 2014 সাল ইউপিএ সরকার, ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী, তার আমলে 83,292, 83,292 ফরেন, যারা অবৈধভাবে ফরেনার্স ঢুকেছে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। পরিষ্কার বলছি যে সবাই যে যার সালটা এড়িয়ে যাচ্ছেন। এবার অবশ্যই শতরূপের কাছে যাব, কিন্তু তার আগে বলবো 2005 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকারের দিকে এই অনুপ্রবেশ ইস্যুতে কাগজ ছুঁড়ে মারলেন, তখন সরকারটা কার ছিল? সীমান্ত রক্ষার দায়িত্ব। আমি চেঁচামেচি কারোর মধ্যে ঢুকিনি, আশা করছি সেইটা ওনারাও সেই সৌজন্য বজায় রাখবেন। দেখুন, আমি কয়েকটা কথা বলছি। প্রথম কথা, মাটিনপাড়ায় 2 লক্ষ লোক থাকে না। আমি কসবায় ইনসিডেন্টালি থাকি, আমি জানি গুলশান কলোনিতে 3টে বুথ, ওখানে 2 লক্ষ মানুষ থাকে না। তবে গুলশান কলোনিতে সিরিয়াস জাল, কথা বলিনি, কিন্তু গুলশান কলোনিতে সিরিয়াসলি জাল নামের সমস্যা রয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাই নিয়ে বিভিন্ন কারণে আলোচনা হয়েছে এবং রাজশিদার থেকে আমার কিছুটা হলেও এটা এখানে ভোটার লড়ার অভিজ্ঞতা আছে বলে আমি বেশি ভালো করে জানি। এবং সেই কারণেই আমি বলেছিলাম যে ভোটার লিস্ট সংশোধন হওয়ার দরকার এবং 100টা তার জন্য পথ রয়েছে, কিন্তু শনি মন্দির আর মসজিদ কমিটির কাগজ ভ্যালিড আর আধার কার্ড ভ্যালিড নয়, এইটা কোনো পথ হতে পারে না। এবার রাজশিদা যে প্রশ্নটা করলো ইন্দ্রজিৎ গুপ্ত, প্রথম কথা হচ্ছে ইন্দ্রজিৎ গুপ্ত যখন পার্লামেন্টে দাঁড়িয়ে এটা বলেছিলেন, তখন এইটার জন্য তিনি সরকারের উদ্যোগটা আরও শক্তিশালী করতে হবে, দেশের বিরোধী দল সরকারের পাশে দাঁড়াক, সেই অ্যাপিল করেছিলেন। উনি তার জন্য নিজেকে বাদ দিয়ে বাকিদের দিকে আঙুল তোলেনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে শুভেন্দু অধিকারীর যে কথাটাকে আমি এখানে কোট করলাম, শুভেন্দু অধিকারী কিন্তু শুধুমাত্র 1 কোটি সংখ্যা বলেননি, স্পেসিফিক্যালি বলেছেন গত 10 বছরে যে 1 কোটি মুসলমানের নাম বাংলাদেশ থেকে ভারতের এই পশ্চিমবাংলার ভোটার লিস্টে উঠেছে, তাদের নাম বাদ যাবে। এখানে কিন্তু ইন্দ্রজিৎ গুপ্তর 89 সাল কি বাজপেয়ীজি 96 সালটা এখানে আসছে না। শুভেন্দু অধিকারী কিন্তু এমন একটা সময়কালকে নির্দিষ্ট করেছেন যে সময়কালে বর্ডারটাকে পাহারা দেওয়ার দায়িত্ব ছিল অমিত শাহ। এই সময়কালে যদি 1 কোটি অনুপ্রবেশ ভারতে হয়ে থাকে, তার জবাব কি ইন্দ্রজিৎ গুপ্তকে প্ল্যানচেটে নামিয়ে আমরা চাইবো নাকি? এতগুলো ঢুকে বসে আছে বিভিন্ন জায়গায় দেখাচ্ছে যে 15 বছর ধরে যারা বলছেন যে 15 বছর ধরে আমি ভারতবর্ষে আছি, তাদের কথা, আরে যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদের কি বলবে? শুনুন, আমি একটা কথা পরিষ্কার ক্লিয়ার করে দিই, গুলশান কলোনিতে 2 লক্ষ মানুষের বাস আছে, ভোটার তালিকায় 3000 থাকুক 4000 থাকুক, 2 লক্ষ। আমি বলছি আমি দুজনেরই পয়েন্ট নোট করলাম, কিন্তু কথা হলো যে ন্যায় এবং অন্যায় বারবার দেখুন 3 জন বক্তা, বিশেষ করে 2 জন বক্তার কাছে এলো, এবং কোনটা ন্যায় কোনটা অন্যায় আসল
ওই কাঁকড়টা বাদ দিয়ে চালের তালিকাটা কে করবে? বিএলওরা করবেন। সেই বিএলওদের ওপর চাপটার এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? একদিকে নির্বাচন কমিশন, একদিকে রাজ্য প্রশাসন, কোথায় যাবেন তারা? আমার পরের বক্তা ডক্টর নজরুল ইসলামের কাছে আসার আগে আমি দ্রুত একবার প্রতিবেদনটা দেখাবো। জিজ্ঞাসা করেছিলেন যে যদি কোনো প্রকার কোনো কিছুর প্রেসার আমাদের ওপর মানে আসে তখন আমরা কি করতে পারি। বুথ লেভেল অফিসার বা বিএলও তাদের এখন শাখের করাতে নিচে পড়ার মতো অবস্থা। জিতেও কাটে, আসতেও কাটে। একদিকে বুধের পর বৃহস্পতিবারও নির্বাচন কমিশন কড়া বার্তা দিয়েছে, নিয়ম মেনে এসআইআর এর যাবতীয় কাজ করতে হবে। অন্যদিকে মাস দুয়েক আগে খোদ মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন। এই দুয়ের মাঝে পড়ে গিয়ে এখন কার্যত চিড়ে চ্যাপটা অবস্থা বুথ লেভেল অফিসারদের। এই বুথ লেভেল অফিসার বা বিএলওদের ওপরে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া, ভোটারদের এনুমারেশন ফর্ম দেওয়া, সেগুলো ফের সংগ্রহ করার মতো গুরু দায়িত্ব রয়েছে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার প্রায় 450 বুথ লেভেল অফিসার বা বিএলওদের নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন। সূত্রের খবর, সেখানে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার পরিষ্কার জানিয়ে দেন, একজন বৈধ ভোটারের নাম যেমন তালিকা থেকে বাদ যাবে না, তেমনি কোনো অবৈধ ভোটারের নাম ভোটার তালিকায় রাখা যাবে না। এক্ষেত্রে কোনো ভুল হলে তার দায় বর্তাবে বিএলওদের উপরেই। প্রসঙ্গত সূত্রের খবর, বুধবারের বৈঠকেও বিহারের প্রসঙ্গ উত্থাপন করে কমিশনের কর্তারা জানিয়েছিলেন, নিয়ম না মানায় বিহারে একাধিক অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না, এটা কমিশনের নির্দেশ আছে। এই পরিস্থিতিতে সূত্রের খবর, এদিন বৈঠকে বিএলওদের তরফে প্রশ্ন তোলা হয়, কিভাবে তারা ভুয়ো ভোটার চিহ্নিত করবেন, নথি যাচাই কিভাবে সম্ভব হবে, শাস্তি তো হলে বিএলওদেরই হবে। সূত্রের খবর, পাল্টা কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, সন্দেহজনক কোনো নথি হাতে পেলে তাতে ভোটারকে দিয়ে সেলফ অ্যাটেস্ট করাতে হবে। জানালেন যে আপনারা নির্ভয়ে লিগ্যাল ওয়েতে কাজ করবেন, ইলেকশন কমিশন যা যা নির্দেশ দিবে সেই নির্দেশ অনুযায়ী, সেই তথ্য অনুযায়ী কাজ করতে হবে, সেই শর্ত অনুযায়ী কাজ করতে হবে। কোনো ইললিগাল যারা ভোটার যদি 2002 লিস্টে না থাকে তাদেরকে আমরা বাদ দেব। যদি কোনো পলিটিক্যাল যদি প্রেসার থাকে ওইগুলো বলছেন যে ওইগুলোর জন্য ভয় পাওয়ার কিছু দরকার নেই, ওইগুলো সবার জন্যই সুরক্ষার ব্যবস্থা থাকবে। এর আগে গত 28শে জুলাই বিএলওদের কার্যত হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। পাল্টা বিএলওরা যাতে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজের সুযোগ পান তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বিজেপি। আশঙ্কাজনক যে ইডি, সিবিআই, এনআইএ, আইটির মতো বিএলওদের উপরে না সেই ধরনের আক্রমণ হয়। ইলেকশন কমিশনের লোক যদি আক্রান্ত হয়, বিএলও 2 যদি আক্রান্ত হয়, ইলেকশন কমিশন থেকে আই কার্ড দেওয়ার পরেও রেসপন্সিবিলিটি শুড গোজ টু ইসিআই, তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। শেষ পর্যন্ত কি হবে, সুষ্ঠুভাবে হবে এসআইআর, সেটাই দেখার। রুমা পাল, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। নজরুলদা, এত দশক সরকারি অফিসার হিসেবে আপনি কাজ করেছেন, আপনি শুধু এইটা বলুন যে এই প্রতিবেদনে যে বক্তব্যগুলো দেখানো হলো, বিএলওরা কি করে কতটা সুষ্ঠুভাবে কাজ করতে পারবেন, তো শাঁখের করাত। একদিকে নির্বাচন কমিশন তাদের হুঁশিয়ারি, আবার অন্যদিকে রাজনৈতিক দলগুলোর হুমকি। এই হুমকি আর হুঁশিয়ারির মাঝখানে পড়ে এই বুথ লেভেল অফিসাররা আদৌ কি সঠিকভাবে তাদের কাজটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারবেন? সঞ্চালক মহাশয়, আপনি কখনো কোনো আইসক্রিম বিক্রেতাকে বলতে শুনেছেন যে ঠান্ডা আইসক্রিম শোনেননি? কিন্তু ট্রেনের কামরায় ঠান্ডা চা যারা বিক্রি করেন তারা চিৎকার করে গরম চা। তার মানে তিনি নিজেও জানেন যে তার চা গরম নয়। তো এই যে আপনারা কয়েকদিন তো দেখাচ্ছেনই, আজকে যেগুলো দেখাচ্ছেন যে আমি বাঘের বলার দরকার হয় না, কারণ বাঘ জানে যে সে বাঘ, ক্ষমতা আছে। যিনি বলছেন বাঘ তিনি মনে মনে জানেন যে তিনি বিড়ালও নন, সেই জন্য বারবার বলতে হচ্ছে যে বাঘ। আমি কেন বলছি? আইনের কথায় আসি।
আপনারা এক্ষুনি দেখালেন। তিনি বলছেন যে যখন নির্বাচন কমিশন নির্বাচনের দিন ঘোষণা করবেন তখন নির্বাচন কমিশনের ক্ষমতা, তার আগে নয়। উনি তো আপনারা দেখান দাবি করেন যে আমি এলএলবি, তো উনার এলএলবি ডিগ্রিটা ওই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট মতো জাল কিনা আমি জানি না। যদি না হয় তাহলে তার সংবিধানটা জানার কথা, আমাদের রিপ্রেজেন্টেশন অফ পিপল জানার কথা। আমি ওনাকে অনুরোধ করব যে সংবিধানের 324 ধারাটা একবার দেখে নিন। সেখানে পরিষ্কার বলা আছে যে ভোটার তালিকা যে তৈরি করা হবে, অর্থাৎ সংশোধন করার কাজও নির্বাচন কমিশনের একদম প্রথমেই এটা বলা আছে। নজরুলদা, আইনের ধারা থাকতে পারে, কিন্তু আপনি শুধু আমায় একেবারে কয়েক মাস আগের ঘটনায় চলে যাই আমরা। সেটা হচ্ছে যে 4 জন আধিকারিক, একজন অস্থায়ী, আমি ধরছি না, যাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন যে শাস্তি রেকমেন্ডেশন করেছিল, রাজ্য সরকার কিন্তু সেই কথা মানেনি এবং নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারেনি বা নেয়নি, আমি জানি না। না, নিতে পারেনি কে বলেছিল? এফআইআর করতে বলেছিল, রাজ্য করেনি। মানে আমি বলছি রাজ্য কিন্তু সেভ করতে পেরেছিল সেই কর্মীদের। গুড ব্যাড আগলি আমি বলছি না, তার জন্য নির্বাচন কমিশনের ব্যবস্থা নিতে পারতো না। আপনি বলছেন আইন দেখাবো? না 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 না, আমি তা বলছি না, নেয়নি। কিন্তু আমি আপনাকে আমি আইনে যাচ্ছি না, আমি বলি আলটিমেটলি কিন্তু নেয়নি। নির্বাচন কমিশন যদি চাইতেন নিতে পারতেন। আমি তারও আগের একটা উদাহরণ দিচ্ছি। মমতা ব্যানার্জি এখন যে মুখ্যমন্ত্রী আছেন, যখন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিলেন উনি এমএলএ ছিলেন না? নন্দীগ্রামে হেরেছিলেন। 6 মাসের মধ্যে যদি এমএলএ না হন তাহলে উনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। আরে আমাকে বলতে দিন না তো। এই রাজ্যের চিফ সেক্রেটারি চিঠি লিখলেন নির্বাচন কমিশনকে, কি বলে লিখলেন? যে ভবানীপুরে যদি এক্ষুনি ইলেকশন না করা হয় তাহলে সাংবিধানিক সংকট দেখা দেবে। আমি আমার মন্তব্য আমি করছি না, হাইকোর্টে মামলা হয়েছিল চিফ জাস্টিসের বেঞ্চে, সেখানে মন্তব্য করেছিলেন যে চিফ সেক্রেটারি কি করে জানলেন যে মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে ইলেকশন লড়বেন যতক্ষণ না উনি ওখানে নমিনেশন পেপার ফাইল করেছে। এক। দ্বিতীয় কথা, সংবিধানের কোথায় লেখা আছে যে মমতা ব্যানার্জি যদি এই রাজ্যের চিফ মিনিস্টার না থাকেন তাহলে সাংবিধানিক সংকট দেখা দেবে? তো এইটার চিফ সেক্রেটারি পুরো বেআইনি কথা লিখেছিলেন। হাইকোর্ট বলছেন যে একজন রাজনৈতিক নেতার মতো উনি কথা বলেছেন, এটা সরকারি অফিসার উনি করতে পারেন। এটা চিফ সেক্রেটারির কথা গেল। আপনি রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের 151 এ ধারাটা দেখুন, কোথাও উপনির্বাচন 6 মাসের মধ্যে করা যাবে কি না সেটা সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কথা বলে। আরে চিফ সেক্রেটারি তো বেআইনি কাজ করলেন, নির্বাচন কমিশন বেআইনিভাবে চিফ সেক্রেটারির চিঠি রেফারেন্স দিয়ে আরও 31টা বিধানসভায় উপনির্বাচন ছিল, আরও 3টা লোকসভায় উপনির্বাচন ছিল, সব জায়গায় বাদ দিয়ে ভবানীপুর ইলেকশন ডিক্লেয়ার করলেন। কেন করলেন? তাহলে রাজ্য সরকারে যে যারা ক্ষমতায় আছেন, কেন্দ্রীয় সরকারে যারা ক্ষমতায় আছেন, তারা উভয়ই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী রাখতে চেয়েছিলেন যাতে ছেদ না হয়। নির্বাচন কমিশন আমি আইনে ধারা দেখিয়ে বলতে পারি যে এফআইআর করতে বাধ্য করতে পারতেন বা নির্বাচন কমিশনও এফআইআর করতে পারতেন, করেননি, এটা সমঝোতার ফলে। বেশ নজরুল, আজকের ঘটনা এবার আমার আসতে হবে। আপনি যে দুটো উদাহরণ দিলেন, আমার টেক একটাই এটাই হতে পারে যে আপনার যে ধারাগুলো বলছেন এই আইনের কথা আসলে আইনের বইতেই থাকে। এই বিএলওদের পাশে ওই আইনের বইটা তো দাঁড়াবে না, দাঁড়াতে হবে কমিশনকে অথবা রাজ্য প্রশাসনকে। আমি তো সেই জন্য উদাহরণটা দিলাম যে নির্বাচন কমিশন আইনের পক্ষে না দাঁড়িয়ে কেন চিফ সেক্রেটারির পক্ষে দাঁড়ালেন? এখানে এফআইআর করতে বলে নির্বাচন কমিশন এফআইআর করতে বাধ্য কেন করলেন না? আমি তো এই সমঝোতার কথা বলছি, যাতে এখানে বামেদের বা কংগ্রেসের কোনো রকম সুবিধা না হয়। তার জন্য এই তৃণমূল এবং বিজেপি মিলিয়ে এটা আমরা আমাদের মধ্যেই যেন থাকে, এই জন্য করছেন। সুমনবাবু, উনি তো আইনযোগ্য এবং নাকি আইপিএস প্রাক্তন, সম্মান করি পদটা। মানে নাকি বলছেন না? হ্যাঁ নাকি, মানে যেসব কথা বলছেন আমার সন্দেহ যাচ্ছে, কারণ বলছি আপনাকে, ওনার বয়স হচ্ছে, স্মৃতি হয়তো বিভ্রম ঘটছে, আমারও হয়, আমারও বয়স হচ্ছে। আপনার বয়স, শুনুন, দাঁড়ান,
শুনে নিন, ওনাকে মনে করিয়ে দিচ্ছি শুধু। আরে আপনার শুনুন, খড়দা বিধানসভায় একজন ইলেক্টেড হয়েছিলেন, তারপর মারা গেলেন, ওই একই সঙ্গে উপনির্বাচনটা হয়েছিল, এবং সোমদেব চট্টোপাধ্যায় ভবানীপুর থেকে পদত্যাগ করে খড়দায় গিয়ে দাঁড়ালেন, কারণ সেটা একটু মনে করিয়ে দিন। যা পাশি আবল তাবল বকবো এখানে বসে বিরোধিতা করার জন্য, কেন উনি ডিজি হতে পারেননি, ওই জন্য মমতা ব্যানার্জির উপর রাগ একদিন বলে দিয়েছিলেন, এই ঘন্টাখানেক সঙ্গে আমার অনুষ্ঠানেই বলে দিয়েছিলেন। সেই জন্য তো নির্বাচন কমিশনের আইন আছে, যেখানে কেউ করবে বা মারা যাবে 6 মাসের মধ্যে উপনির্বাচন করতে হবে, যদি সেখানে কোনো ন্যাচারাল ক্যালামিটি না হয় বা অন্য কোনো দুর্যোগ যদি না থাকে। শুনে দিন, খড়দাতেও ভোট হলো, উপনির্বাচন ভোট হলো, আপনি জানুন পুরোটা, যা পাচ্ছেন আবল তাবল বকে দিচ্ছেন। আরে আবল তাবল বকছেন না আপনি, আপনি তো অর্ধ সত্য বকছেন এখানে বসে। আমি 100% সত্য বলছি, ভোটটা হয়েছিল না, ধারা দিয়ে দিচ্ছি, উত্তর দিন। আপনি উত্তর দিন না, আপনি আমায়। খড়দা এবং ভবানীপুর একসঙ্গে উপনির্বাচন হয়েছে না হয়নি? আমি রিপোর্টটা বার করলাম, আপনার ভালো লাগবে। ভবানীপুরের বাই ইলেকশন হয়েছিল 30শে সেপ্টেম্বর 2021, খড়দার বাই ইলেকশন হয়েছিল 30শে অক্টোবর 2021, একদিনে হয়নি। ঠিক আছে, 1 মাসের মধ্যে হয়েছে। বললেন তো 10 বার করে জিজ্ঞেস করলেন একদিনে হয়েছিল কিনা, বলুন না বলুন না বলুন না, একদিনে হয়নি, 1 মাসের কথা হয়েছিল। দ্বিতীয় কথা, আমি একটা কথা বলি, যে কথাটা বললেন নজরুল সাহেব, যে কথাটা বললেন সেটা হচ্ছে আমাদের মনে আছে ওইটা এক্সেপশনাল সিচুয়েশন ছিল, কোভিড সিচুয়েশন ছিল, যে কারণে ভারতের 33টা বিধানসভা এবং 3টে লোকসভায় তখন খালি থাকা সত্ত্বেও আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু অর্ধেকটা বলেছেন যে চিফ সেক্রেটারি দ্বিবেদী এখান থেকে লিখে পাঠিয়েছিল। তার থেকে বড় সত্যিটা কি, যখন ইলেকশন ডিক্লেয়ার করলো ইলেকশন কমিশন, পরিষ্কার লিখে দিল যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ করা হয়েছে, তাই ইনস্পাইট অফ দ্য কোভিড সিচুয়েশন বাকি দেশের কোথাও আমরা বাই ইলেকশন করাচ্ছি না, কিন্তু ভবানীপুরে আমরা বাই ইলেকশন করাবো। আচ্ছা, আর বুয়াদা আপনারা বয়স হচ্ছে, আমার এইভাবে এসএম করতে চাই না, কিন্তু আপনি একদম ভুল কথা বলছেন। ওনাকে বলে আমার ধারণা যারা এখানে আছি, এটা 1 বছরের বাচ্চারও বয়স হচ্ছে, বয়স হওয়াটা বড় ব্যাপার না। হ্যাঁ, কারুর বয়স কমছে বলে আমার জানা নেই। নজরুলদা প্লিজ। আচ্ছা, সায়ন ব্যানার্জি ভার্সেস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং আদার্স একটা মামলা হয়েছিল, আমি জানি না, আমার জানা নেই। দয়া করে ওই তো আপনি সবকিছু জানেন, জানা নেই, কিন্তু শুধুমাত্র মমতা ব্যানার্জি। এবার আমরা একটা জায়গায় সম্পূর্ণ গোল গোল হয়ে ঘুরছি, যেটা অত্যন্ত বলছি না। এই মমতা ব্যানার্জিকে সমর্থন করছেন কেন? আমার কাছে মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট করা আপনার দরকার আছে। আমি আপনাকে সম্মান করি, সম্মান করলে কিন্তু সেরকম কথা বলুন, আপনি বলে গেছেন তার রেকর্ড আছে, কিন্তু আমি রেকর্ড করুন, পারলে মেজাজ অবশ্যই এবং নিয়ন্ত্রণে রাখুন, ব্যক্তিগত আক্রমণ নয়। আমি এখান থেকে একদম যেখানে আমরা যে আলোচনা ছিলাম, আমার বয়স তুলছেন, কিন্তু আমি বলছি তার বয়স হয়েছে আমি জানি না, কিন্তু এইটুকু বলতে পারি এখানে যারা আছেন এবং এই মুহূর্তে টেলিভিশন এবং বিভিন্ন মাধ্যমে যারা দেখছেন, তাদের প্রত্যেকে বয়স বাড়ছে। আমি পৃথিবীতে বয়স কমছে এরকম কাউকে জানি না। আমি দ্রুত একবার এই অফিসারদের সঙ্গে যে সংঘাতের ইতিহাসটা এতবার নানাভাবে এলো, এই সংঘাতের ইতিহাসটা দেখাবো। এসআইআর যে কোনো দিন যে কোনো মুহূর্তে করতে ইলেকশন কমিশনের সামনেও আইনি কোনো বাধা নেই। 15 দিনের মধ্যে ফাইনাল লিস্ট বের করতে হয় নাকি? স্বয়ং ঈশ্বরও পারবেন না। এই মুহূর্তে রাজ্যে রয়েছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। এসআইআর এর প্রস্তুতি নিয়ে গত 48 ঘন্টায় দফায় দফায় বৈঠক করছেন তারা। এই আবহে বৃহস্পতিবার কমিশনকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের তৈরি হয়েছে সংঘাত। এর আগে গত 5ই আগস্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে ভোটার তালিকায় গরমিলের অভিযোগে 2জন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও, 2জন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরওকে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এই 4 জনকে সাসপেন্ড করতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দেয় কমিশন। ময়নার এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআর দায়ের করতে বলে কমিশন। পাল্টা অফিসারদের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। 2জন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি।
কি সাহস! এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। 3 দিন পর 8ই আগস্ট একেবারে সময় বেঁধে কড়া চিঠি দিয়ে নবান্নের ওপর পাল্টা চাপ তৈরি করে নির্বাচন কমিশন। ফের মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে কমিশনের সচিব লেখেন, কমিশনের নির্দেশ এই অফিসারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং 11ই আগস্ট দুপুর 3টের মধ্যে নির্দেশ পালন করা হয়েছে এই রিপোর্ট দিন। এরপরেও নির্বাচন কমিশন যে ব্যবস্থার কথা বলেছিল কোনো অফিসারের বিরুদ্ধে তা নেওয়া হয়নি। এরপর 12ই আগস্ট মুখ্য সচিবকে চিঠি দিয়ে তাকে শটান দিল্লিতে ডেকে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন। 13ই আগস্ট দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে যান মুখ্য সচিব মনোজ পান্ত। অবশেষে 21শে আগস্ট 4 অফিসারকে সাসপেন্ড করা হলেও কোনো এফআইআর দায়ের করা হয়নি। অর্থাৎ 4 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশ আংশিক মানে নবান্ন, আর ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে এফআইআর ও সাসপেনশনের জোড়া নির্দেশ মানা হয়। এই পরিস্থিতিতে ফের একবার এফআইআর নিয়ে কমিশনের সঙ্গে সংঘাতে জড়ালো রাজ্য সরকার, যার ফলে এসআইআর প্রক্রিয়া কতটা নিরপেক্ষভাবে করা যাবে তা নিয়ে সন্দিহান বিজেপি। বিহারে যেভাবে রাজ্য সরকার সহযোগিতা করেছে, রাজনৈতিক দলগুলোরও অংশগ্রহণ ছিল, তাই সেখানে 100% সফল হয়েছে। বিএলওরা নির্ভয়ে প্রাণকে হাতে রেখে বাঁচিয়ে তারাও বিহারের মতো এসআইআর সব বুথে করতে পারবেন কিনা তারও আশঙ্কা আছে। 2011-এর সেন্সাসটা করে উঠতে পারেননি। এনআরসি এই এসআইআরটা এনআরসিরই ব্যাকডোর বারবার করে তৃণমূল কংগ্রেস বলছে। এই জন্য আমরা এটার প্রতিবাদ করছি এবং এর বিরোধিতা করছি। শেষ অবধি কি হবে সেটাই এখন দেখার। শিবাশিস মৌলিক, সুমন ঘড়াই, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। দেখুন, অনেকে বলছেন আজ মুখ্যমন্ত্রী এই রাজ্যের যে সিও তাকে যা বলেছেন সেটা হুঁশিয়ারি বললে নাকি কম বলা হয়। আমি এই বিতর্কে আসবো, কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন দেখাবো আপনাকে। ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়, কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। ইভেন একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। দেখুন, কেউ কেউ বলছেন দুর্নীতির কথা বলে মুখ্যমন্ত্রী ভয় দেখালেন কেন। আমি বলবো না, মুখ্যমন্ত্রীর যা অভিযোগ তা তো নথি দিয়ে আরও স্পষ্ট করে প্রকাশ্যে আনা উচিত এবং প্রয়োজনে সিনিয়র আমলার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে পারে, ব্যবস্থা নেওয়া উচিত। এ তো হাতে রেখে চেপে রাখার বিষয় নয়। মুখ্যমন্ত্রী পুরো অভিযোগ আজ কেন বললেন না, আমি তন্ময়ের কাছে জানতে চাইব। কি অভিযোগ আছে নির্বাচন কমিশনের সিও মনোজ কুমার আগরওয়ালের বিরুদ্ধে? অবশ্যই রাজ্যের মানুষ তা জানতে চান, এবং তার সত্যাসত্য কে বিচার করবে। দ্বিতীয়ত, রাজ্য সরকারের পাঠানো তালিকা থেকে সিইও বেছে নেন জাতীয় নির্বাচন কমিশন। এবার রাজ্য সরকার নিশ্চয়ই বাছাই করা অফিসারদের পাঠায়, তাদের দুর্নীতির দায় কি কিছুটা রাজ্যের ওপরও বর্তায় না? আমি জানি না। এই সবকটা প্রশ্নের উত্তর তখনই পাওয়া যাবে যখন এই নির্দিষ্ট অভিযোগ সামনে আসবে। তন্ময় কি বলে? আজকের আলোচনা শুরুতেই প্রথমেই যেহেতু দুর্গাপুজোর পরে সমস্ত দর্শককে আমার পক্ষ থেকে শুভ শারদীয়া, বিজয়ার প্রণাম। আজকের আলোচনা হচ্ছে এসআইআর নিয়ে, শ্রুড ইন্টেনশনাল রিগিং, এই তো হচ্ছে বিষয়। সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে আজকে বাংলার ভোটার সংখ্যা 7,62,00,000। এটা তোমার নামকরণ না দলের নামকরণ? না, এটা সবার নামকরণ। আসছি, এই 7,62,00,000 ভোটার 7 দিন সময় দিয়েছেন, 2টো করে ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ 15 কোটির কাছাকাছি ফর্ম ফিল আপ করতে হবে। 7 দিন সময় দিয়ে বিএলওদের চাপ দেওয়া হচ্ছে যে তাদেরকে এর মধ্যে করতে হবে, না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকে এই রাজ্যের নির্বাচিত প্রধান হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, তিনি তার অফিসারদের নিয়ে বলবেন না, তিনি তাদের রক্ষা করার কথা বলবেন না। আজকে কেন্দ্র এবং স্বরাষ্ট্রমন্ত্রক থেকে জোর করে, প্রধানমন্ত্রী থেকে জোর করে এসআইআর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঠিক, কিন্তু একজন এই রকম সিনিয়র অফিসার সম্পর্কে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে, সেটা তো সামনে আনা উচিত। সামনে আসবে,
উনি বলেছেন, নিশ্চয়ই উনি সামনে আনবেন, যথাযোগ্য সময়ে সামনে আনবেন, সেই জন্যই মিডিয়ার সামনে বলেছেন। আমার বক্তব্য হচ্ছে আজকে এরকম নয় তো যে উনি কি ভূমিকা পালন করবেন তার উপর ডিপেন্ড করবে ওটা সামনে আসবে কিনা। না, একদমই নয়। উনি যখন সামনে আনার ঠিক সময় সামনে আনবেন, কিন্তু যে আলোচনাগুলো হচ্ছিল যে এসআইআর নিয়ে আগের বক্তারা বলেছেন না, আমি তার সঙ্গে কিছু বক্তব্যে সহমত যে এসআইআরটা যদি এত ইম্পর্টেন্ট হয় তাহলে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে হচ্ছিল না কেন আগে? যেখানে ভোট আসছে, ঠিক বিহার তার আগে এসআইআর হবে, ঠিক পশ্চিমবঙ্গ তার আগে এসআইআর হবে, কারণ এই রাজ্যগুলোতে বিজেপি জিততে পারবে না। তাদের বি টিম হিসাবে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে আজকে ভোট জেতার চেষ্টা করা হচ্ছে। এবং এই যে ভোট বাড়ার কথা হচ্ছিল, খুব সাডেন নাকি ভোট বেড়ে গেছে। হরিয়ানায় মনে ছিল না, হরিয়ানাতে 5 এবং 7 অক্টোবর 2024 এর মধ্যে ভোট বেড়েছে 15%। সেখানে এসআইআর করার কথা মনে হয়নি, কারণ কি সেখানে তার মতো করে ভোট ম্যানিপুলেট করে ভোটটা জেতা সম্ভব হয়েছিল। ওনারা ভুলে গেছেন এই মাটি বাংলার মাটি। এই বাংলার মাটিতে শান্তনু ঠাকুর বলেছেন না, আমি বলছি, আমি কালকে ঠিক ওই জায়গাতেই ছিলাম, বোধহয় আপনারা দেখিয়েওছেন, আমিও কাল ঠাকুরনগরের মাটিতে ছিলাম। একটা বৈধ ভোটার, যদি একটা বৈধ ভোটারের নামও বাদ যায় তাহলে বাংলার বুকে বিজেপি নেতারা টের পাবেন এই বাংলার মাটি সহজ মাটি নয়। আর ঠান্ডা ঘরে বসে এটা কিরকম হচ্ছে, অঙ্কর ছাত্রের মতো হচ্ছে। অঙ্কর উত্তরটা আগে জেনে নিলাম, তারপরে ব্যাক ক্যালকুলেশন করে অঙ্কটা করছি। শুভেন্দুবাবু আগে থেকে বলে দিচ্ছেন 1 কোটি নাম বাদ দিতে হবে, কারণ কি 42 লক্ষ ভোটের ডিফারেন্স ছিল। 1 কোটি বাদ দিলে আমরা সিটটা জিতবো, এমনিতে জেতার ক্ষমতা নেই। কিন্তু তার সঙ্গে শান্তনু ঠাকুরের তো 20 লক্ষ তফাৎ হয়ে গেল। আসছি এই যে 1 কোটি নাম আলাদা আলাদা অঙ্ক করেছেন বলছো? না, আলাদা আলাদা সবাই নিজের মতো অঙ্ক করছেন, যে কোনো অঙ্ক কোশ্চেন ফাইনালি এই উত্তরটা মেলাতে পারবেন না। ওই যে বললাম এটা বাংলার মাটি। কিন্তু ইন্টারেস্টিংলি যেটা, শুভেন্দুবাবুরা ঠান্ডা ঘরে বসে, দিল্লির যারা নির্বাচন কমিশনার বি টিম হিসাবে কাজ করে তারা ঠান্ডা ঘরে বসে বাংলার মাটি তারা চেনেন না। 1 কোটি মানুষ গুনছেন কি মুসলিম 1 কোটি মানুষ। এই মুসলিম বিজেপি বলছে যে ওই অঙ্কটা ঘেটে গেছে বলে তৃণমূলের এত প্রতিবাদ। আমি বলছি তারা শুধুমাত্র এই 1 কোটি ঘুষপেটিয়া দেখতে পান, তারা ইরফান মোল্লাকে দেখতে পান না, তারা ঝন্টু আলী শেখকে দেখতে পারেন না। এই জন্যই তারা বাংলার মাটিটা চেনেন না। এই বাংলার মাটি আলাদা মাটি। 1 নম্বর কথা, হরিয়ানার 15%-এর উপর ভোট বাড়েনি, এটা বাজে কথা বলা হলো। দ্বিতীয় কথা হচ্ছে উনি বললেন প্রধানমন্ত্রী চাপিয়ে দিচ্ছেন। কোথায় স্টেটমেন্টটা করেছে? মামলা হবে কিন্তু প্রাইম মিনিস্টার এবং অমিত শাহ এটা চাপিয়ে দিচ্ছেন যে ইলেকশন কমিশনের কাজ। দ্বিতীয় কথা, এই যে শুভেন্দু অধিকারী কথাটা বললো, ওনাদের দলের কথা ওনারা নিজেদের নেত্রীদেরকে পোছেন না, পাত্তা দেন না বলে মমতা ব্যানার্জির কথা বলে যান। 2005 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে ওই যখন কাগজ ছুটছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল 1.5 কোটি ইল্লিগাল ইনফিল্ট্রেশন আছে পশ্চিমবঙ্গে। ওনার নিজের দলের নেত্রীর কথা উনি জানেন না, এরপরে বড় বড় কথা বলছেন। আসলে শুভেন্দু অধিকারী চাপাচ্ছে তার আন্দোলনের ফলে এপিক কার্ড তৈরি হচ্ছে। আমি বলছি ওই 1.5 কোটি বেরিয়ে গেছে। তিনি বলেছেন কাগজ ছুঁয়েছে, আজকে এসআর যে হচ্ছে, এসআর আমার বক্তব্য হচ্ছে সেন্সাস জবাব নেই, কেন জবাব নেই, আগে সেন্সাস তারপরে এসআর। ছোট ছোট বাচ্চাদের জন্য না এগুলো দেখে আবার বিপদ হয়ে যাচ্ছে, ভুলভাল শিখবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নাকি এপিক কার্ড আবিষ্কার হয়েছে ভারতে, আর এই কি বলে যাচ্ছে না। আমি একটা কথা বলছি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা ইলেকশন কমিশনারকে নিয়ে বলেছেন না, তোমার এটা ভালো করে মনে থাকবে, এটা ওনার না বহু পুরনো ট্যাকটিক্স। ধরো এটা বিরোধী দলের নেতাদের সম্পর্কে বলেছেন, সাংবাদিকদের সম্পর্কে বলেছেন যে ওর নামে অনেক কিছু আছে, দাঁড় করালে বেরিয়ে। এবার আমি একটা কথা বলছি যে সত্যি তুমি যে কথাটা বললে একদম সঠিক কথা, যে এটা কি তার মানে কোনো একটা চুক্তি যে তুমি আমার মতো করে কাজ করো তাহলে তোমার সমস্ত দুর্নীতি চাপা থাকবে, আমার মতো করে কাজ করবে না তো তোমার দুর্নীতি বেরিয়ে পড়বে। কদিন আগে বিজেপি সম্পর্কে বললেন যে এদের অনেকে দুর্নীতি আছে, আমিও কি তাহলে ধরবো? তুমি একজনকে ধরলে আমি 8 জনকে ধরবো? এটা হতে পারে না। প্রশ্ন করেছেন যে 35টা ব্যক্তিগত ব্যাপার হয়ে গেছে, ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত 35টা প্রার্থী হয়েছে। তুমিও যে কথাটা এখানে বারবার আলোচনায় আসছে, এইটা কিন্তু সত্যি, এটা ইতিহাসে নথিভুক্ত সত্যি। পশ্চিমবাংলার বাঙালি মুসলমান সম্প্রদায়ের মানুষকে সন্দেহ করতে শিখিয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, বছরের পর বছর এই কথা বলে যে তাদেরকে বামফ্রন্ট সরকার মানে বেআইনিভাবে রেশন কার্ড তৈরি করে দিচ্ছে। বাঙালি মুসলমানকে সন্দেহের চোখে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম, তখন বিজেপি ছিল না আমাদের রাজ্যে। দেখুন আমি তো যেটা বলার বলেই দিয়েছি, তাহলে বলতে হবে না।
সেটা তো বলে শুনুন, আপনি সঞ্চালক নন, মনে রাখবেন আপনি সঞ্চালক, আপনি ইন্ডিকেট করবেন, আপনি এটা মনে রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি মুসলমানকে সন্দেহ করতে শিখিয়েছিলেন। একদম ঠিক, যে কারণে স্পিকারের টেবিলে স্পিকারের চেয়ারে কাগজ ছেড়েছিলেন। সিপিএম 4% মুখ্যমন্ত্রী শুধু একটা ভ্যালিড সংশয় আছে যে দেখুন, এখন থেকে ভোট অন্তত 4 থেকে 5 মাস পরে হবে। আমি বলছি এখনো যদি এই অবস্থা হয়, আরো 4-5 মাস অন্তত এই স্টুডিওর উত্তাপ কোথায় গিয়ে পৌঁছবে। কিন্তু এখান থেকে আমার পরের প্রতিবেদন, একেবারে মুখ্যমন্ত্রী আজকে এই রাজ্যের সিইও নির্বাচন কমিশনের কি বললেন তাকে, এবং পাশাপাশি তাই নিয়ে প্রতিক্রিয়া দেখুন। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, প্রথমে নির্বাচন কমিশন, তারপর জাতীয় নির্বাচন কমিশনার, এবার মুখ্যমন্ত্রী নিশানায় এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ক্যালেন্ডারে 2025-এর পাতা উল্টালে এ রাজ্যে বিধানসভা ভোটের বছর। যে কোনো দিন শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ এসআইআর। কোমর বেঁধে নেমে পড়েছে নির্বাচন কমিশন। জেলায় জেলায় চলছে প্রস্তুতি বৈঠক। এই আবহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। মুখ্যমন্ত্রী এটা জানেন যে দুধে কতটা জল আছে, নাকি জলের মধ্যে সামান্য কিছু দুধ মেশানো আছে। এখন নির্বাচন কমিশন যখন রাজহাঁস রূপ ধরে নেমে পড়েছে পশ্চিমবঙ্গের খালবিলে, তখন স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী একটু হতাশাগ্রস্ত, আতঙ্কিত। মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশন সূত্রে বক্তব্য, মুখ্য নির্বাচনী আধিকারিক পদের জন্য নামের প্যানেল পাঠায় রাজ্য সরকারই, সেখান থেকে নাম বেছে নেয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচন কমিশনের অধীনে এবং যা করেন সেটা তাদের নির্দেশ মেনেই। সুমন ঘরাই ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।